অ্যানাউন্সমেন্ট আবারও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 28 তারিখ কিন্তু আমাদের সিটি আছে বোর্ড অফ দ্য সেকশনে। সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, 2 and 4। ফোর চ্যাপ্টারে হচ্ছে আমরা যে পোর্শনটা আছে ওটাকে কি বলে, যে ডিমান্ড পোর্শনটা আছে ওটা হচ্ছে গিয়ে আমরা ওটা কভার করব। এই হলো আমাদের সিলেবাস। চলে যে আজকে হচ্ছে গিয়ে আমরা পড়বো যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম চ্যাপ্টার 2 এর একটা অংশ, আমরা একটু বই থেকে দেখে আসি। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর একটা অংশ পড়ছিলাম, যেখানে আমরা দেখেছিলাম হচ্ছে চ্যাপ্টার 2 তে আমরা ছিলাম এবং সেখানে আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম যে অংশটা ছিল সেটা পড়েছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা কিভাবে হচ্ছে ওভারঅল ইকোনমিতে কানেক্টেড হয়ে থাকি, অর্থাৎ আমার ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি আমার সাথে কিভাবে আমি এটার সাথে কানেক্টেড, এই বিষয়টা নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়েছি। তো সেখানে একটা বিষয় আছে, আমরা হচ্ছে এখানে একটু ক্লিয়ারলি একটু মনে রাখবো, দেখবেন যে ক্লাসেও আমি এটা নোট করে দিয়েছিলাম। এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন করা যেতে পারে, সেটা হয়তো আমার আহ, মানে আমার সার্কুলার ফ্লো ডায়াগ্রাম পুরোটা প্রশ্ন না করে আমি এখান থেকে ছোট প্রশ্নও করতে পারি, কথার কথা, যেমন হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দেন ডিফারেন্স বিটুইন গুডস এন্ড সার্ভিসেস, দেন ছিল হচ্ছে গিয়ে হাউস হোল্ডের অ্যাক্টিভিটি কি বা ফার্মস এর অ্যাক্টিভিটি কি, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটি অফ হাউস হোল্ড অ্যান্ড ফার্মস, এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। আর এরপরে আজকে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে গিয়ে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, পিপিএফ, যেটা এর পরের পেজেই আছে। আমরা যদি বইয়ে দেখি, বইয়ের পিডিএফ পেজ নাম্বার হচ্ছে 53 আর বইয়ের পেজ নাম্বার হচ্ছে 24, 24 নাম্বার পেজে আপনি এটা পাবেন। তো 24 পেজে আমরা হচ্ছে গিয়ে এটা পাবো, এটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, পিপিএফ। আমাকে একটু টাইম অ্যালাউ করে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে আমি ছবিটা আঁকবো। সো এটা ওয়ার্ড ফাইল ছাড়া আসলে আঁকলে জিনিসটা খুব সুন্দর হয় না। তো আমরা একটা বেসিক ওয়ার্ড ফাইল নিব এবং ওটাতে এঁকে ফেলবো। আচ্ছা, আমি একটু বড় করে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। আজকে যে টার্মটা বলছে এটাকে আমরা বলছি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এটার ইনিশিয়াল গুলো নিয়ে শর্ট ফর্মে এটার নাম আমরা বলি হচ্ছে পিপিএফ। ইনিশিয়াল গুলো নিয়ে আবারও বলছি, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আচ্ছা, তো ইকোনমিক্স তো বলেছিলাম টার্ম গুলোর নাম দেখলে আসলে বোঝা যায় এটা আসলে কি নিয়ে আলোচনা করছে। তো এখানে আসলে উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে, যে প্রোডাকশন পসিবিলিটি, প্রোডাকশন মানে উৎপাদন, আর সম্ভাবনা, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, ফ্রন্টিয়ার বলতে বোঝায় রেখা। তো উৎপাদনের সম্ভাবনা দেখা যাবে বা প্রকাশ করবে এরকম টাইপের রেখা নিয়ে আমরা এখানে আলোচনা করি। এমন একটা রেখা দেখবো যেখানে উৎপাদনের সম্ভাবনা দেখা দেবে, মানে মেজার করা যাবে। তো আমি এটা ডেফিনেশনটাও লিখি, তবে একটু কষ্ট করে লিখে ফেলবেন। পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, পিপিএফ। আচ্ছা, বই থেকেই দেখে লিখতে পারেন, আমি বইটা নিয়ে আসি। তো আমরা এই যে ম্যানকিউর বইয়ের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার বইয়ে এই যে এরকম প্রত্যেকটা প্যাসেজের পাশে এভাবে হচ্ছে ডেফিনেশনটা লেখা আছে। তো কি বলছে দেখেন, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ এ গ্রাফ, প্লিজ কষ্ট করে ডেফিনেশনটা এখনই লেখেন তাহলে মনে থাকবে, দেখবেন। Production possibility frontier is a graph that shows the combination of output that the economy can possibly produce given the available factors of production and available production technology. আচ্ছা, তো কি বলছে যে পিপিএফ হচ্ছে একটা গ্রাফ, ওই যে একটু আগে বলছেন যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা একটা
গ্রাফের মতো হবে, যেটা দিয়ে আমরা উৎপাদনের সম্ভাবনা দেখতে পাবো, এভাবে বলেছিলাম। তো এখানে কিন্তু সেটাই বলছি, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ এ গ্রাফ দ্যাট শোজ দ্য কম্বিনেশন অফ আউটপুট। ইয়েস, এখানে একটা বিষয় আছে, আউটপুটের একটা কম্বিনেশন দেখাবে, অর্থাৎ আউটপুট এখানে আমার কতটুকু আউটপুট আছে এটার একটা কম্বিনেশন দেখাবে, that shows the combination of output that the economy can possibly produce। আর তার ইকোনমি এটা চাইলে এটা প্রডিউস করতে পারবে, হ্যাঁ, প্রডিউস ইভেন দ্য অ্যাভেলেবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যতটুকু ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে সেটার উপর বেসিস করে এটা তৈরি করতে পারবে, অ্যান্ড অ্যাভেলেবল টেকনোলজি, যতটুকু টেকনোলজি আছে। সহজভাবে বললে আপনার ইকোনমিতে যে ইনপুট আছে, আই মিন ল্যান্ড লেবার ক্যাপিটাল আছে এবং যে টেকনোলজি আছে, এটা ব্যবহার করে যতটুকু আউটপুট আপনি তৈরি করতে পারবেন, যতটুকু আউটপুট আপনার ইকোনমিতে আসবে, সেটাই হচ্ছে আপনার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আবার বলছি, আপনার ইকোনমিতে যতটুকু ল্যান্ড লেবার এবং ক্যাপিটাল আছে, এর সাথে টেকনোলজি অ্যাড করে আপনি সেটা থেকে যতটুকু আউটপুট পাবেন, সেটাই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন আমরা এখানে যদি দেখতে যাই, আমরা এখানে একটা ছবি দেখছি, ছবিটা আমি আঁকবো। তো এখানে একটা কান্ট্রি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার দেখিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্সিসে হচ্ছে কার প্রোডাকশন দেখাচ্ছে, আর ওয়াই এক্সিসে কম্পিউটার প্রোডাকশন দেখাচ্ছে। তো এই দুটোর বেসিসে আমরা কিন্তু একটা পিপিএল দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ইকোনমিতে যে ল্যান্ড লেবার অ্যান্ড ক্যাপিটাল আছে সেটা ব্যবহার করে আমরা আহ, এই পরিমাণ কম্পিউটার এবং কার তৈরি করতে। যেমন আমি যদি এই পয়েন্টটাতে দেখি, এই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি 600 ইউনিটস অফ কার অ্যান্ড 2200 ইউনিটস অফ কম্পিউটার আমরা প্রোডাকশনে যেতে পারবো। আমরা কিন্তু এখান থেকে এটাই বুঝতে পারছি। তার মানে ধরেন এই ইকোনমিতে যদি কথার কথা 10টা লেবার আর 10,000 টাকার ক্যাপিটাল ছিল আর যা টেকনোলজি ছিল, তাহলে এই 10জন লেবার এবং 10,000 টাকা ক্যাপিটাল ব্যবহার করে আমরা 600 টাকার এবং 2200 কম্পিউটার আমরা কিন্তু এখানে প্রোডাকশনে যেতে পারবো। এটা হচ্ছে গিয়ে কথা। সো এটা যদি আমরা একটু আমাদের মতো করে ড্র করি, আমরা এখানে পিপিএফ ড্র করতে গেলে আমরা দুটো ভাবে ড্র করতে পারি। প্রথমত, আমরা ধরেন আপনাকে আপনার টিচার একটা টেবিল দিয়ে দিতে পারে, যে টেবিলে ইনফরমেশন থাকতে পারে, যে আমরা ধরেন একটা টেবিল এঁকেই দেখি, তো একটা টেবিলে ইনফরমেশন দিয়ে থাকতে পারে। ধরে নিচ্ছি, আমরা আমাদের সুবিধার জন্য আমি এখানে নিলাম, আমরা এখানে যে প্রোডাক্টটা নিচ্ছি সেটা হচ্ছে, একটা নিলাম হচ্ছে রাইস, আর একটাকে নিলাম হচ্ছে আহ কথার কথা আমরা নিলাম হচ্ছে, কি নিব, ক্লোথ নিলাম, ক্লোথিং, রাইস অ্যান্ড ক্লোথিং, এই দুটো প্রোডাক্ট আমরা নিলাম। তো আমরা, আচ্ছা, আর একটা কলাম নিলে বেটার হতো, ওয়েবসাইটে নিয়ে নিই। তো গ্রাফে কোন পয়েন্ট থাকবে সেটা অনেক ক্ষেত্রে বলে দেওয়া থাকতে পারে। তো আমরা ধরেন গ্রাফের পয়েন্ট গুলো চিন্তা করে নিলাম যে এ, ডি, আমি এরকম গ্রাফের জন্য পয়েন্টও নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে রাইসের কোয়ান্টিটি ধরলাম 500, দেন ধরলাম 400, 300, 200 and 100।
আমরা আমাদের মতো করে র্যান্ডম কিছু আপনার হচ্ছে ইনফরমেশন নিলাম এখানে মানে আমি দেখেন আপনাদের সামনে কিন্তু নিজের মতো কয়েকটা ইনফরমেশন নিয়ে নিলাম। তো আমরা যদি চাই তাহলে যেটা হচ্ছে যে এরকম ইনফরমেশন অনেক ক্ষেত্রে দেওয়া থাকবে এবং সেখান থেকে আমরা চাইলে পিপিএফ টা ড্র করে নিতে পারবো। তো আসেন তাহলে আমরা পিপিএফ ড্র করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি আহ, আমাদের হচ্ছে আমরা একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নেব। আচ্ছা, তার আগে একটু বুঝে নিতে হবে যখন আমরা পিপিএফ ড্র করব মনে রাখবেন যে পিপিএফ ড্র করার সময় আমাদের হলো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই দুটো বরাবর আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারি। যেমন এখানে দুটো প্রোডাক্ট ছিল, রাইস অ্যান্ড ক্লোদিং। তো আমার একটা ইচ্ছা আমি এক্স অ্যাক্সিসে কোনটা নিব, ওয়াই অ্যাক্সিসে কোনটা নিব। তবে বেটার হচ্ছে গিয়ে এক্স এক্সিস এমন একটা প্রোডাক্ট নেওয়া যেটা লেবার দিয়ে বেশি ইউজ করা যায়, আর ওয়াই এক্সিস এমন একটা প্রোডাক্ট নেওয়া যেটা মেশিনারিজ দিয়ে বেশি তৈরি করা যায়। মানে একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট নেওয়া ভালো এক্স এক্সিস এ, আর ওয়াই এক্সিস এ আপনার হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট নেওয়া ভালো। তারপরেও এটা আপনার ইচ্ছা, আবারও বলছি যে আপনার মন চাইলো যে আপনি আহ ইয়া নেবেন, ওটাকে কি বলে যে লেবার ইন্টেন্সিভ নেবেন না ক্যাপিটাল ইন্টেন্সিভ নেবেন, সেটাও কিন্তু আপনি নিতে পারেন। তো আমরা একটা এক্স এক্সিস ড্র করে নিচ্ছি আমাদের এটা পরে এটার কালারটা বোল্ড করে নিব এবং দেন হচ্ছে কি আমরা ওয়াই এক্সিস নিলাম এখানে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস টা নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমার সাথে কিন্তু ছবিটা সবাই এঁকে ফেলবেন। এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নেওয়ার পরে আমরা যেটা করলাম যে এক্স এক্সিস বরাবর সাপোজ আমি এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে ক্লোথ যেটা আছে আমাদের কাপড় সেটা তৈরি করতে মেশিন বেশি ইউজ হবে লেবারের তুলনায়। So আমরা ক্লোথিংটাকে আমি হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর নিচ্ছি। এন্ড হুইট যেটা রাইস যেটা ছিল মানে আবার এটা সেটা সাধারণত লেবার ইন্টেন্সিভ বিষয়, সো আমি এটাকে আপনার এক্স এক্সিস বরাবর নিয়ে নিলাম। তো আমার যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন অনুযায়ী আমি এখন একটা পিপিএফ আঁকবো। তো আমি আগে ধরেন পিপিএফ টা চাইলে এইভাবে এঁকে ফেলা যায়, তো পিপিএফ টা আগে একটু এঁকে ফেলি। পিপিএফ টা সাধারণত এরকম একটা বেল শেপের একটা কার্ভ হয়। তারপর আবারও আঁকছি, মানে এটা জাস্ট হচ্ছে এরকম, মানে এটাকে কি বলে কনকেভ একটা শেপ যেটা সেই শেপের একটা কার্ভ হয়। এখান থেকে বিভিন্ন পয়েন্ট থেকে আমরা হচ্ছে গিয়ে আপনার এক্স এক্সিস এর জন্য এবং ওয়াই এক্সিস এর জন্য যে যে পয়েন্ট গুলো আমরা নিয়েছিলাম সেটা আঁকা শুরু করব। আর একবার একটু দেখে নিচ্ছি এটা, এখানে আমরা দেখেছিলাম যে আমাদের রাইস এবং ক্লোদিং এর জন্য পাঁচটা কোয়ান্টিটি দেওয়া আছে। রাইস হচ্ছে যখন আপনার 500, তখন ক্লোদিং হচ্ছে আপনার ছিল আপনার 0। দেন আমরা দেখতে পাচ্ছিলাম যে রাইস যখন 400 ইউনিট তৈরি করছে তখন ক্লোদিং 50। রাইস যখন 300 ইউনিট তৈরি করছে তখন ক্লোদিং হচ্ছে 100। রাইস যখন 200 ইউনিট তৈরি করছে তখন ক্লোদিং হচ্ছে 150। এবং রাইস যখন 100 ইউনিট তৈরি করছে তখন ক্লোদিং ছিল 200। এরকম আমরা কয়েকটা র্যান্ডম পয়েন্ট ধরে নিয়েছি এবং পয়েন্ট গুলোকে এখানে বলে দিয়েছি যে গ্রাফে এটার পয়েন্ট গুলো কি হবে, তো সেটাও আমরা একটু দেখিয়ে দিয়েছি এবিসিডি, এইভাবে এটাকে দেখিয়েছি। এই পয়েন্ট গুলোকে ধরে আমরা হচ্ছে গিয়ে এখন ছবিটা আঁকবো। আচ্ছা, তার আগে আর একটা একটু দেখিয়ে আনি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন এই ছবিটা আঁকবো সেক্ষেত্রে এটা যেটা বেল শেপ হবে, যেহেতু এটা আমরা ওয়ার্ড ফাইলে আঁকছি অনেক ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে দেখানো যায় না, এই কারণে একটু আমি আপনাদের সাথে যে স্লাইড শেয়ার করবো সেটা তো দেখিয়ে দিই। তো দেখেন এখানে এরকম পিপিএফ এর কিন্তু ইনফরমেশন দেওয়া আছে যে দুইটা পিপিএফ দেখিয়েছে যে তারা এটা ব্যবহার করে তারা একটা ছবি এঁকেছে। এবং সেখানে কিন্তু এই যে আমরা একটা গ্রাফে যে পয়েন্ট আছে সেটা অনুযায়ী আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এখানে হুইট এবং কম্পিউটার নিয়েছে। তো আমরা দেখেছি ছবিটা কিন্তু আঁকলাম। যেমন এ পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, এ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটার প্রোডাকশন হচ্ছে 500, হুইট প্রোডাকশন হচ্ছে 0। তাহলে এ পয়েন্ট এই যে দেখেন কম্পিউটার প্রোডাকশনটাকে আমরা এক্স এক্সিস এ নিয়েছি এবং আলহামদুলিল্লাহ
হুইট প্রোডাকশনটাকে আমরা ওয়াই এক্সেস এ নিয়েছি। সো ইন কম্পিউটার প্রোডাকশন এই যে এভাবে গেলাম 0 থেকে 100 করে ডিফারেন্স নিয়েছি। তো 500 আর ঠিক এই পয়েন্টটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি হুইট প্রোডাকশন ইজ 0। হিয়ার ইজ এ পয়েন্ট, দেন আসেন বি পয়েন্ট। তো বি পয়েন্ট আমরা দেখতে পেলাম যে বি পয়েন্ট কোনটা, এই যে এখানে কিন্তু ইনফরমেশন দিয়েছে। বি পয়েন্ট হচ্ছে কম্পিউটার ইজ 400 ইউনিটস এন্ড হুইট ইজ 100 ইউনিটস। আমি দেখলাম আমার 400 ইউনিটস এখান পর্যন্ত গেল, এবং দেন হচ্ছে 1000 আমার হচ্ছে হুইট প্রোডাকশন, হুইট মানে হচ্ছে গম, হুইট প্রোডাকশন। সো আমি এখানে পেলাম হচ্ছে বি পয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে আমার সি পয়েন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কম্পিউটার প্রোডাকশন ইজ 250 ইউনিট। তো 250 মানে 0 থেকে 200 and 300 এর মাঝামাঝি। তো আমরা 250 ইউনিট দেখলাম, and the wheat production is 2500 ইউনিট। তো আমরা 2000 এর উপরে আর একটু গেলাম, 2500 ইউনিট আমরা পেলাম সি পয়েন্ট। দ্য সেম ওয়ে আমরা ডি পয়েন্টে বের করে নিলাম, এন্ড ইন দ্য সেম ওয়ে আমরা ই পয়েন্টটাকে বের করে নিলাম। মানে প্রত্যেকটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে আমরা কি পাচ্ছি, যে রেখাটা পাচ্ছি, এটাই হচ্ছে আমার পিপিএফ। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা কিন্তু ম্যানকিউরি জি যে ম্যাম। স্লাইডটা যেভাবে দেওয়া ছিল সেভাবে হচ্ছে গিয়ে করা। তো এখানে মানে এরকম অনেক কিছু এক্সাম্পল দিয়েছে, আমরা আগে এটা বুঝিনি। তাহলে আমরা যেটা বুঝলাম যে পিপিএফ টা কিভাবে আঁকবো, যে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেটার উপর বেসিস করে আমরা চাইলে একটা পিপিএফ কার্ড ড্র করে ফেলতে পারি। তো আমরা যেই আমাদের যে স্লাইড, আমরা যে ইনফরমেশনটা নিয়েছিলাম, এটার কারণে দেখাচ্ছিলাম যে ইনফরমেশন যে নিয়েছে, অনেক ক্ষেত্রে এরকম ইনফরমেশন দেওয়া থাকলে সেখান থেকে চাইলে আমরা পিপিএফ টা ইজিলি এঁকে ফেলতে পারি। তো আমাদের যে ইনফরমেশনটা দেওয়া ছিল, এই যে গ্রাফের পয়েন্ট গুলো দেওয়া ছিল, তারপরে হচ্ছে গিয়ে আপনার আহ, কোন কোন দুইটা প্রোডাক্ট তৈরি করব, রাইস না ক্লোথ, এটাও বলা ছিল। দেন হচ্ছে গিয়ে কোয়ান্টিটি গুলো বলা ছিল, সেই অনুযায়ী এখন চাইলে আমরা এখানে ছবিটা এঁকে ফেলতে পারি। তো তাহলে আমরা তাই যদি করি, আমি যেটা একটু ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করব। এখানে ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করবো, একটু এদিক ওদিক হতে পারে। তো আমরা আমরা আগের মতো আবারও যেছি, এক্স আমরা ক্লোদিং নিয়েছিলাম, ওয়াই এক্সিস, সরি বাই মিস্টেক, এন্ড এক্স এক্সিস আমরা নিয়েছিলাম হচ্ছে রাইস। এক্স এক্সিস আমরা রাইস নিয়েছিলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা হচ্ছে আমাদের প্রথম যে পয়েন্ট, সেখানে হচ্ছে আচ্ছা দিস ইজ মাই অরিজিন। এটা এখন আমি মাউস দিয়ে আঁকবো বলে এটা একটু হতে পারে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে রাইস। তো রাইসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রাইসের প্রোডাকশন গুলো 100 করে বেড়েছে। তো আমি একটা এরকম মেপে রাখছি যাতে বুঝতে পারি। সো দিস ইজ 100, দিস ইজ 200, আপনারা খাতায় লিখে ফেলেন। 200, 300, 400 and this is 500। দিস আমার 500 যে পয়েন্ট যেটা, সেটা। তো 500 পয়েন্ট নিলাম, এবং আমি দেখলাম যে 500 পয়েন্টে আমাদের প্রোডাকশন যেটা ছিল ক্লোদিং, সেটা হচ্ছে 0। তাহলে ক্লোদিং এখানে হচ্ছে 0, এটা হচ্ছে ধরেন 50 পয়েন্ট, 100, এটা 150, এটা 200 এর জন্য নিলাম, ধরেন 300। যেমন এটা 100 থেকে যদি শুরু হয়, 100 না, 50 থেকে যদি এখানে শুরু হয়, এটা হয়তো 200 হবে, এন্ড এর পরেরটা 250 তে যাবে। এভাবে মাউস দিয়ে এইভাবে লেখাটা খুব কষ্ট টাচ প্যাডে। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা পয়েন্ট গুলোকে ফাইন্ড আউট করছি। যেমন ধরেন রাইস যেখানে আমরা ছিল। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলতে ভুলে গিয়েছি, আমি সরি। আমাদের আগে থেকেই মেজার করে নিতে হয় যে ইকোনমিতে আমার ইনপুট কতটুকু আছে, মানে আমি তো ওই ইনপুটটা ব্যবহার করেই প্রোডাকশন করব। আমি ধরে নিলাম আমার এখন লেখার জায়গা খুব কম এখানে, তো আমি জাস্ট এল দিয়ে লেবারকে বুঝাচ্ছি। এল দিয়ে সবসময় লেবারকে বোঝায়, আর কে বা সি দিয়ে ক্যাপিটালকে বোঝায়। তো আপাতত আমি এখানে সি লিখছি যাতে তারা বুঝতে পারেন। তো আমি ধরে নিলাম যে এই ইকোনমিতে 100 জন লেবার ছিল, 100টা লেবার, এটা ফিক্সড, এবং 100 জন লেবার ছিল, এবং হচ্ছে গিয়ে একটু ধরে নিলাম যে
1000 টাকা না 10,000 টাকা ক্যাপিটাল ছিল। তো সি বলতে এখানে আমরা ক্যাপিটাল বুঝতে পারছি, এবং 10,000 টাকা আমার ক্যাপিটাল ছিল, আমি সেটা একটু লিখে নেব। 10,000 টাকা ক্যাপিটাল ছিল। সো আমার এখন এই পয়েন্টে চলে যাই। তো এই পয়েন্ট হচ্ছে গিয়ে আমার এই পয়েন্টটা, আমি এটাকে একটু ইন্ডিকেট করলাম। দেন বি পয়েন্ট আমার কোনটা? বি পয়েন্ট হচ্ছে যেখানে রাইসের প্রোডাকশন 400, সো দিস ইজ 400 ইউনিটস, এন্ড ক্লোদিং এর প্রোডাকশন হচ্ছে 50। তাহলে 50 থেকে 400 থেকে আমি যদি চিন্তা করি, দিস ইজ হচ্ছে আমার বি পয়েন্ট, বি যেটা এ এন বি, সেটা বি পয়েন্ট আমি এখানে পেলাম, যে এখানে ছিল এ পয়েন্ট। আচ্ছা, তারপর আসলে যে সি সি পয়েন্ট আমরা দেখলাম হচ্ছে রাইস প্রোডাকশন ছিল 300, অ্যান্ড ক্লোদিং ছিল 100, সো দুটোকে অ্যাডজাস্ট করে আমি এখানে পেলাম দিস ইজ মাই সি পয়েন্ট। আমি অ্যাড করছি। দেন আমার রাইস প্রোডাকশন কমে আরো কমে আসলো, সেটা হয়ে গেল হচ্ছে গিয়ে 200-এ। সেটা একটু দেখি, এটা হচ্ছে 200 ছিল, 150, 200, and this is 50, 100, 150. Give a second. এটা হচ্ছে ডি পয়েন্ট, কষ্ট করে রাখতে হচ্ছে। আচ্ছা, লাস্ট হচ্ছে গিয়ে ই পয়েন্ট, যেখানে হচ্ছে আমার ক্লোদিংটা আমরা দেখতে পাচ্ছিলাম 100 আছে, আই মিন দিস, অ্যান্ড ক্লোদিং আছে হচ্ছে 200। এটা হচ্ছে আমার ই পয়েন্ট। তো বলতে পারেন যে মানে এটা টাচ করবে না, মানে ওই পাশের অডিয়েন্সকে, হ্যাঁ এরকমও আসতে পারে, এটা fact না। এটা যে একদম জিরোকে টাচ করবে না। আচ্ছা, তাহলে আমরা এই যে পয়েন্ট গুলোকে পেলাম, এটাকে যদি কানেক্টেড করি, দেখেন কানেক্টেড আমি করার চেষ্টা করছি, এরকম একটা কনকেভ একটা কার্ভ হচ্ছে, এবং ফাইনালি এটা হয়তো এরকম চলে যায়। আচ্ছা, আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই। আচ্ছা, আমি এটাকে কানেক্টেড যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা কনকেভ টাইপের কার্ভ পাচ্ছি। এটাকে আমরা বলবো আমাদের পিপিএফ। অর্থাৎ এই যে পিপিএফ এর যে আমরা 5টা পয়েন্ট পেলাম, লাইক এ বি সি ডি এন্ড ই, এই প্রত্যেকটা পয়েন্টে মানে এই ইকোনমিতে আসলে 100 জন লেবার আছে এবং 1000টা ক্যাপিটাল আছে, 10,000 টাকা। এটা ব্যবহার করে ইদার এ বি সি ডি অর ই পয়েন্টে ইকোনমি প্রোডাকশন করতে পারে। which means আপনার ধর মনে হলো যে সি পয়েন্টে প্রোডাকশন করতে, দেখো যে 100 জন লেবার এবং 10,000 টাকা ক্যাপিটাল ইউজ করে they can produce 300 units rice and 100 units clothing. Or at, for example, E point, using this amount of labor and capital, that means 100 units labor and 10,000 units capital, they can produce 100 units of rice and 200 units of clothing. This is the E point. Or আমি যদি বলি না, আমি এই পয়েন্টে প্রোডাকশন যাব, তো using the same amount of labor, that is 100 units of labor and 10,000 টাকা, they can produce the A point where the amount of rice is 500 and the clothing is 0. তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে সে কিন্তু প্রোডাকশনে যেতে পারবে, অর্থাৎ একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে সে এইভাবে মুভ করতে পারবে, অর্থাৎ এইটাই হচ্ছে তার বিষয়। এবং মনে রাখতে হবে, একটা খেয়াল করে দেখেন, একটা পয়েন্ট থেকে যখন আর একটা পয়েন্টে আমরা মুভ করছি, তখন কিন্তু খেয়াল করবেন যে কোনো একটা কিছুর কম্বিনেশনে কিন্তু চেঞ্জেস হচ্ছে। অর্থাৎ লেটস আমি ধরেন সি থেকে ইতে আসছি, তো দেখেন আমার কিন্তু রাইস প্রোডাকশনটা কমে যাচ্ছে, আমার রাইস প্রোডাকশন 300 থেকে 100-এ নেমে যাচ্ছে, মানে কাইন্ড অফ 200 ইউনিট রাইস প্রোডাকশন ফল করছে। কিন্তু খেয়াল করে দেখেন, যখন 200 ইউনিট রাইস প্রোডাকশন ফল করছে, তখন কিন্তু আমার ক্লোদিং 100 থেকে 200-এ চলে গেছে, অর্থাৎ ক্লোদিং এর প্রোডাকশন কিন্তু আমার কমে নাই, ক্লোদিং এর প্রোডাকশন আমার এখানে অলমোস্ট কতটুকু হয়েছে, 100 ইউনিটস বেড়ে গেছে। আচ্ছা, তার মানে এরকম মনে হচ্ছে না যে একটা কমছে আর একটা বাড়ছে?
আবার আর একটা পয়েন্টে আসি, লেটস আমি এ থেকে ডি তে গেলাম, আর একটু ডিফারেন্স দেখি। এখানে দেখেন 500 থেকে আমার রাইস প্রোডাকশন কমে 200 এ নেমে গেল, অর্থাৎ এখানে প্রায় 300 ইউনিটস অফ রাইস প্রোডাকশন মিসিং। বাট আমার ক্লোদিং প্রোডাকশন তখন বাড়লো, দেখেন 0 থেকে একদম 150 পর্যন্ত, 0 থেকে 150 পর্যন্ত কিন্তু, অর্থাৎ 150 ইউনিটস এখানে কিন্তু আমার বেড়ে গেল। তো আচ্ছা, ছবিটা সবাই এখন এঁকে ফেলেন, আমরা এখন আবার একটু স্লাইডে ব্যাক করবো। তো বেসিক্যালি যেটা হয় যে পিপিএফ যেটা বলছিল যে তোমার যা ইনপুট আছে সেটা তুমি ব্যবহার করে যতটুকু আউটপুট প্রোডাকশন করতে পারবা, সেটাই হচ্ছে তোমার পিপিএফ। অর্থাৎ তোমার যা ইনপুট আছে, লাইক তোমার যে 100 জন লেবার আছে এবং 10,000 টাকা ক্যাপিটাল আছে, এটা ব্যবহার করে তুমি যা হচ্ছে গিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারবা, সেটাই হচ্ছে তোমার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এই কথাটাই ওনারা কিন্তু বলছিল। তো সেখানে হচ্ছে গিয়ে আমরা একটা টার্ম, একটা জিনিসের স্মেল পাচ্ছি, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। অর্থাৎ আপনার যে এই যে 100 জন লেবার আছে, আপনি চাইলেই তাদেরকে এট এ টাইম কিন্তু চিন্তা করেন রাইস প্রোডাকশন, ইদার রাইস প্রোডাকশনে পাঠাতে পারেন অথবা ক্লোথ প্রোডাকশনে, ভাগ করে দিন, 50 রাইস প্রোডাকশন যায়, 50 ক্লোদিং প্রোডাকশনে যায়। বাট এমন না যে মানে আপনি একটা টাইম সবকিছু গেইন করতে পারেন, যে আমি 100 ইউনিটস রাইসও তৈরি করব, আবার সর্বোচ্চ 200 ইউনিটস ক্লোথও তৈরি করব। এটার জন্য আপনার যে পরিমাণ লেবার লাগবে সেটা তো ইকোনমিতে নাই। 100 জনই আছে, 100 জনকে ব্যবহার করে আপনি যেই পয়েন্টে প্রোডাকশন করতে পারেন। তো আপনার যদি মনে হয় যে না, আমি কিছু রাইসও প্রোডাকশন করবো, কিছু ক্লোথও প্রোডাকশন করবো, তো আপনি এ থেকে বি পয়েন্টে চলে গেলেন। তো আপনি কি করলেন, তখন এই যে কিছু রাইস প্রোডাকশন গিভ আপ করলেন, লাইক 100 ইউনিটস অফ রাইস প্রোডাকশন আপনি গিভ আপ করলেন, করে ক্লোদিং প্রোডাকশন আপনার বাড়লো হচ্ছে 50 ইউনিটস, 50 ইউনিটস এর ক্লোদিং প্রোডাকশন আপনি বাড়ায় ফেললেন। এই যে যে বিষয়গুলো কাজ করলো, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে, আমরা সাধারণত যেটা হয় যে ইচ পয়েন্ট ফ্রম পিপিএফ উই ক্যান ক্যালকুলেট দা অপরচুনিটি কস্ট। তো আমরা সেটাই এখন একটু বইয়ে, যেখানে আমাদের স্লাইডটা সুন্দর করে দেওয়া আছে, আমরা সেখান থেকে একটু ক্যালকুলেশন করব। তো আমরা যে এখানে যে এক্সাম্পলটা দেখেছিলাম, আই হোপ আমরা যে ছবিটা এঁকেছি ওটা আপনারা সবাই এঁকেছেন। তো এখানে যে এক্সাম্পলটা দেখেছিলাম, কথার কথা আমরা যদি আমরা এখানে যে এক্সাম্পলটা এঁকেছিলাম, এখানে আমরা যদি প্রথমে যখন আমরা দেখছিলাম, এখানে কিন্তু আমরা একটা প্রি অ্যাজাম্পশন করে নিয়েছি যে এই ইকোনমিতে একটা ফিক্সড ইউনিট অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল আছে। তো এই যে এখানে কিন্তু এটা বলে দিয়েছে যে এখানে লেবার সংখ্যা কত এবং ক্যাপিটালের সংখ্যা কত। এটা বইয়ের এক্সাম্পল এভাবে বলা আছে যে লেবার অ্যান্ড ক্যাপিটালের সংখ্যাটা কত, এবং দেন হচ্ছে এটা যে ফিক্সড, এটা নিয়েও কিন্তু তাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে ওখানে। এখানে ওনারা একটু ডিফারেন্ট ভাবে দিয়েছে, বলেছে যে পার আওয়ার বেসিসে বলেছে যে লেবারদের পার আওয়ারে কতটুকু হচ্ছে গিয়ে আহ কতটুকু হচ্ছে টাইম তাদেরকে লাগে, এবং সেই অনুযায়ী তারা এখানে বলেছে। সো সেই বেসিসে আমরা যদি দেখতে যাই, তো দেন হচ্ছে কি আমরা যদি এভাবে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পয়েন্টে আমরা দেখলাম যে কম্পিউটার এন্ড হুইট প্রোডাকশন, আর আমরা যে আসলাম বি সি ডি এন্ড ই, এই পয়েন্ট গুলোতে আমরা কিন্তু এসেছি। এখন আমাদের যে সম্ভাব্য যে কথাটা ছিল, দ্যাট ইজ, আমরা যদি কথার কথা আমি এখানে লিখছি, এ থেকে এখন ডি পয়েন্টে যেতে যাচ্ছি, এ থেকে আমি ডি পয়েন্টে গেলাম। এখানে আমরা যদি দেখি, সো আমার দিস ইজ মাই এ পয়েন্ট। সো এ থেকে আমি যদি ডি তে যাই, এ থেকে যখন আমি ডি তে মুভ করছি, আমরা দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার প্রোডাকশন গিভ আপ করছে কতটুকু, দেখেন তো, হিসাব করেন তো। 400 ইউনিটস কম্পিউটার প্রোডাকশন গিভ আপ করছে। করে আমার হুইট প্রোডাকশন, যেটা আমার বেশি ছিল, এই পয়েন্ট আমার হুইট প্রোডাকশন ছিল কিন্তু 0। দেন আমরা যে ডি পয়েন্টে দেখলাম আমার হুইট প্রোডাকশন হচ্ছে 4,000। তার মানে কিন্তু আমরা 4,000 অতিরিক্ত ইউনিট হুইট তৈরি করতে পারছি। তো এটা হচ্ছে প্রডিউসারের ইচ্ছা বা ইকোনমির কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যে আমি এই 400 ইউনিট কম্পিউটার প্রোডাকশনটাকে গিভ আপ করে, মানে ছেড়ে দিলাম,
দিয়ে আমি 4000 ইউনিট অতিরিক্ত হুইট তৈরি করব কিনা, বুঝতে পারছেন? তো তাহলে আমরা এখানে ছেড়ে দিলাম কোনটা, গিভ আপ করলাম কোনটা? এই যে কম্পিউটার প্রোডাকশন, না যেটার প্রোডাকশন কমে, দিস ইজ মাই অপরচুনিটি কস্ট হিয়ার। সো আপনাকে এরকম একটা প্রশ্ন করতেই পারে যে ক্যালকুলেট দ্য অপরচুনিটি কস্ট ফ্রম প্রোডাকশন টু দিস পয়েন্ট, এরকম করে বলতে পারে। যদি ইনফরমেশন দেওয়া থাকে, তখন আপনি যেটা করবেন যে আপনি ওইভাবে লিখবে, মানে হিসাব করবেন যে কতটুকু প্রোডাকশন গিভ আপ করেছে, যেই প্রোডাকশনটা গিভ আপ করেছে ওটাই অতিরিক্ত তৈরি হচ্ছে, সো দ্যাটস ইউর অপরচুনিটি কস্ট টু প্রডিউস দ্যাট। অনেকটা বিষয়টা অনেকটা এরকম, যাতে এইটুকু অ্যামাউন্ট তৈরি করার জন্য এইটুকু আপনাকে গিভ আপ করতে হচ্ছে। আমি কি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, জি আমি ম্যাম। একটা কোশ্চেন দেখি, যেমন ধরেন এখান থেকে আমরা স্যাম্পল কোশ্চেন যদি দিতে চাই, এটা আমার মুছে যাবে, সমস্যা না। আমি যদি এখান থেকে একটা স্যাম্পল কোশ্চেন দিতে চাই, লেটস সে আমি দিলাম। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হাউ ডাজ ইচ পয়েন্ট অফ পিপিএফ ক্যালকুলেটস অপরচুনিটি কস্ট। তো এখানে কিন্তু এটাই বলছে যে আমরা পিপিএফ ব্যবহার করে আহ মানে পিপিএফ এর প্রত্যেকটা পয়েন্ট কিভাবে গিয়ে অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন। এটা খুব কমন একটা প্রশ্ন যে পিপিএফ থেকে যেটা অপরচুনিটি কস্টই বের করা যায়, তো এটা আসলে ওর প্রত্যেকটা পয়েন্ট কিভাবে এটা ক্যালকুলেট করে আমাদের সেটা বের করা। তো আমরা এখানে কি দেখলাম, আমরা যে ছবিটা দেখছিলাম, আমরা নিজেরা যে ছবিটা এঁকেছিলাম, আমরা দেখছিলাম যে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যদি মুভ করি, তখন দেখবেন যে একটা প্রোডাক্টের প্রোডাকশন কিন্তু কমে যাচ্ছে, ইন ইন আর অপোজিট যে প্রোডাক্টটা আছে সেটা হয়তো প্রোডাকশন বাড়ছে। তাহলে যেটা প্রোডাকশন কমে যাচ্ছে এটাই খাতায় একটা নোট করে রাখেন, মানে ছোট করে লিখে রাখতে পারেন। যেটা প্রোডাকশন কমে যাচ্ছে সেটা গিয়ে আমাদের, সেটা আমরা গিভ আপ করছি। আমরা জানি তো যে যেটা ছেড়ে দেই সেটাই কিন্তু আমাদের অপরচুনিটি কস্ট। যেটা প্রোডাকশন কমে যাচ্ছে সেটা আমরা গিভ আপ করছি, সো ওইটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। আর অপোজিটের যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু আমরা অতিরিক্ত তৈরি করছি, তো এটা আমাদের বেনিফিট বলতে পারেন। যেমন আমরা এখন আমাদের যে ছবিটা দেখেছিলাম, লাইক এই যে কম্পিউটার এবং হুইটের, এখানে আমরা দেখেছিলাম যে আমরা এখানে এ থেকে ডি তে যাওয়ার কথা বলছিলাম, তো সেখানে কিন্তু আমরা কম্পিউটার প্রোডাকশনটাকে গিভ আপ করছিলাম। আমরা আমাদের কম্পিউটার প্রোডাকশনটা গিভ আপ করছিলাম এবং আমাদের হুইট প্রোডাকশনটা সেক্ষেত্রে বেড়ে যাচ্ছিল। তাহলে গিভ আপ করলাম হচ্ছে হচ্ছে আমার কম্পিউটার, মানে এটা আমার অপরচুনিটি কস্ট টু প্রডিউস মোর হুইট। হুইটের প্রোডাকশন আমার বাড়ছে, আমি বেশি বেশি হুইট তৈরি করতে চাচ্ছি, এই জন্য আমরা এটার প্রোডাকশন বাড়াই দিচ্ছি। এটাই হচ্ছে এখানে মেইনলি বিষয়টা। তার মানে এরকম যে কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে মুভ করেন না কেন, আপনার মনে হতে পারে কি সবসময় কম্পিউটার গিভ আপ করবো, তা না। ফর এক্সাম্পল, আপনি যদি ই থেকে ডি তে যান, ই মিনস হচ্ছে এই যে 500 এর 5000 এর পয়েন্ট, আর ডিটা হচ্ছে কি যে 4000 এর পয়েন্ট। তো আপনি যদি ডি থেকে ই তে যান, আপনি ডি থেকে যদি ই তে যান, এখানে যে খেয়াল করেন দেখেন, ডি থেকে ই তে যাচ্ছি, তার মানে আমার হুইট প্রোডাকশন 1000 ইউনিট কিন্তু গিভ আপ করছে, কমে যাচ্ছে। কিন্তু হুইট প্রোডাকশন 1000 ইউনিট গিভ আপ করলে কি হয়, আমার কম্পিউটার প্রোডাকশন কিন্তু আগে ছিল জিরো, জিরো থেকে 100 ইউনিট হলো, অর্থাৎ কম্পিউটার প্রোডাকশন কিন্তু বাড়লো। তো এই যে কম্পিউটার অতিরিক্ত 100 ইউনিট তৈরি করার জন্য আমি কি করলাম, আমি গিয়ে হুইট প্রোডাকশন যেটা সেটা কিন্তু 1000 ইউনিট বাড়াই দিলাম, মানে কমাই দিলাম। তো যেটাকে আমি কমালাম বা ছেড়ে দিলাম সেটাই হচ্ছে আমার এখানে অপরচুনিটি কস্ট, এটাই বলতে চাচ্ছিলাম। তো এরপরে এখন আসেন যে আমাদের মনে হতে পারে যে আমরা আরো বেশি প্রোডাকশনে যেতে চাই। হুম, আমরা এইভাবে কেন গিভ আপ করতে হচ্ছে, আমরা কি আরো একটু বেশি প্রোডাকশনে যেতে চাই, পারি না? এটার জন্য চিন্তা করেন, ধরেন আমি
এই সেম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে আমরা দুইটা পয়েন্ট নিলাম। একটা হচ্ছে এফ পয়েন্ট। এফ পয়েন্টে আমি দেখলাম এই যে এফ পয়েন্ট, এই এফ পয়েন্টে আমরা দেখলাম যে এটা তো দেখেছিলাম এই পয়েন্টে যেহেতু এফ একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কম্পিউটার প্রোডাকশনটা কতটুকু 100 ইউনিটস, এবং আমার হুইটের প্রোডাকশন কতটুকু 3000 ইউনিটস। আর আপনার মনে হলো যে এফ পয়েন্টটা ম্যাডাম ভালো, এই পয়েন্টে আমাদের প্রোডাকশন করা অবশ্যই সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু আমি কিন্তু অলরেডি বলে নিয়েছিলাম যে এই ইকোনমিতে 100 জন, দেখা তো খুবই ডিফিকাল্ট আছে, যাই হোক একটু মনে রাখেন এই ইকোনমিতে 100 লেবার আছে, এবং আমরা দেখেছিলাম যে আমাদের ক্যাপিটাল কতটুকু আছে। ক্যাপিটাল ছিল হচ্ছে 10,000 টাকা। অর্থাৎ ইকোনমির যতটুকু ইনপুট আছে ও কিন্তু এই পুরোটাই এখানে ব্যবহার করবে, এবং ইকোনমির যতটুকু ইনপুট আছে এই পুরোটা ব্যবহার করলেই এই যে এই আমার যে পিপিএফ কার্ভ যেটা, সেই পয়েন্টে তারা প্রোডাকশনে যেতে পারে। সো নাও ইফ উই ওয়ান্ট টু প্রডিউস অ্যাট এফ পয়েন্ট, আমি দেখতে পাচ্ছি যে এফ পয়েন্টটা এই পিপিএফ এর বিলো একটা জায়গায় সেটা প্লেস করা। So, so to produce in F point, we need, for example, 50 labor and 5,000 টাকা. We need that. এখন আপনার কাছে কি মনে হয়, আমার ইকোনমিতে 100 লেবার আছে এবং 100 লেবারই আমি ব্যবহার করতে পারি, সেখানে আমি কি 50 লেবার ইউজ করে প্রোডাকশন করব? করা উচিত? আমার কাছে 100 জন 100 জন শ্রমিক আছে, তার মধ্যে আমি সবাইকে ব্যবহার করে প্রোডাকশনে যেতে পারি, কিন্তু আমি তা না করে 50 জন ইউজ করে আমি হচ্ছে গিয়ে করবো। আমি কি 50 জনকে এরকম ফেলে রাখবো? নো ম্যাম। নো ম্যাম। বেসিক্যালি এটা মানে আমাদের জন্য, আমরা যতটুকু বুঝি এটা আসলে কনভেনিয়েন্টও না। ইকোনমিতে যেটা হয়, যা রিসোর্স থাকে এটা সাধারণত আমরা আনইউজড অবস্থায় রেখে দিই না। এটাকে আমরা যেটা করি যে এটাকে প্রোডাকশনের ভিতরে নিয়ে আসে, এটাকে কখনোই আনইউজড অবস্থায় রাখা হয় না। তো আমার যেহেতু এখানে 50 লেবার ছিল, এই 50 লেবারকে আমরা মানে আমার 100 লেবার ছিল, 100 লেবারকে আমরা এখানে আসলে প্রপারলি ইউটিলাইজ করবো। এটাকে আমরা কোনোভাবে হচ্ছে গিয়ে কি বলা যায় আনইউটিলাইজ করে আমরা এইভাবে এখানে রাখবো না। তো আমরা যেটা হবে যে আমার যে ফুল লেবার যেটা ছিল সেটা ইউজ করবো। তার মানে আমার এফ পয়েন্টে আমি যদি প্রোডাকশনে যাই, আমরা দেখতে পাচ্ছি উই ক্যান নট ইউজ আওয়ার ম্যাক্সিমাম নাম্বার অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, সো দ্যাট উই আর নট গোয়িং টু প্রডিউস অ্যাট এফ পয়েন্ট। নাও আপনার মনে হতে পারে ঠিক আছে ম্যাডাম, ভেতরে না আমরা বাহিরে একটা পয়েন্ট তৈরি করি, যেখানে বলতেছে যে এটা তৈরি করতে নাও উই নিড মোর লেবার অ্যান্ড মোর ক্যাপিটাল। ফর এক্সাম্পল, we want to produce at G point where if we want we can produce, let's say, 300 units of computer and 350 units of wheat. তাতে বলে হ্যাঁ ম্যাডাম এই পয়েন্টটা খুব ভালো, এবং এটা আমার পিপিএফ এর উপরের দিকে যাচ্ছে, সো আমি যদি একটা আপার পয়েন্ট একটা পিপিএফ ড্র করি লাইক দিস, আমি সেখানে সাথে যাবে, তো আমার কাছে আমার জন্য তো এটা বেশ ভালো। তো আমরা এই পয়েন্টে প্রোডাকশন করবো, ধরেন আমরা এটাই ধরে নিলাম। তো এখন যদি আমরা এই পয়েন্টে প্রোডাকশন করি, আমার যেহেতু এই যে আমাদের যে অরিজিনাল যে কার্ভটা আঁকা ছিল, এই পয়েন্টে প্রোডাকশনের জন্য আমার 100 জন লেবার লাগছিল, তাহলে উপরের দিকে একটা পয়েন্টে যেহেতু যাচ্ছি, তার মানে আমার আরো একটু বেশি লেবার লাগবে। So আমি ধরে নিলাম যে এই পয়েন্টে প্রোডাকশনের জন্য আমার 150 লেবার লাগবে। এখন 150 যে লেবার লাগবে, আমার ইকোনমিতে আছে 100 জন মানুষ, আমি আরো 50 জন কোথা থেকে নিয়ে আসবো বলেন তো? সুযোগ নেই কিন্তু। মানে এখানে অনেক বিষয় আছে যে লেবার ফোর্সে আসতে হবে বা মাইগ্রেশন হতে হবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। চাইলেও একদিনে ইকোনমিতে আমি লেবারের সংখ্যা বাড়াতে পারবো না। তো চাইলেও ইকোনমিতে আমি বেশি লেবার নিয়ে আসতে পারবো। তো বললেন ম্যাডাম ক্যাপিটাল নিয়ে আসতে পারি, ক্যাপিটাল কোথায়, ইনভেস্টমেন্ট কোথা থেকে পাবেন, টাকা কোথা থেকে ট্র্যাপ করে পাবেন? তো সেটা লাগবে। তো সহজে আমরা ইকোনমিতে যেমন ক্যাপিটাল বা লেবার অতিরিক্ত নিয়ে আসতে পারি না, আবার ক্যাপিটাল লেবার আছে সেটা আনইউজড অবস্থায় রেখেও দিতে পারি না। তো পিপিএফ এর উপরের কোনো পয়েন্টও অ্যাটেনেবল না, অ্যাটেন্ড করা যায় না, এটাই বলতে চাচ্ছিলাম। অ্যাটেনেবল না, তো এই কারণে আমাদের মনে রাখতে হবে একটা ইকোনমিতে যে পিপিএফ অর্থাৎ লেবার এবং ক্যাপিটালের যে ইনফরমেশন দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমরা যে পিপিএফ টা ড্র করবো, কাইন্ড অফ ওটা একটা টাইম পিরিয়ডের জন্য দ্যাটস ফিক্সড।
আমরা ওটার বিলো পয়েন্ট বা আপার পয়েন্ট কোনোটাতেই প্রোডাকশনে যেতে পারি না, প্রোডাকশন করতে পারি না। এটাই হচ্ছে বিষয়। তো আমি যদি পিপিএফ এর কথা ভাবি, তাহলে এ থেকে ই পর্যন্ত যে পয়েন্ট গুলো ছিল সেটাই হচ্ছে এফিশিয়েন্ট, এবং আমার যে রিসোর্সেস যেটা ছিল লাইক লেবার এন্ড ক্যাপিটাল, দে আর ফুললি ইউটিলাইজ। তো আমরা ওই পয়েন্টে প্রোডাকশন করতে পারবো। বাট আন্ডার দ্য পয়েন্ট, লাইক আমরা একটা এফ পয়েন্ট দেখলাম, এখানে ইটস নট পসিবল বিকজ ওখানে আমরা কিছু দেখতে পাচ্ছি যে কিছু লেবার আমরা ইউজ করতে পারছি না। তো রিসোর্সেস আর এখানে বলছে আন্ডার ইউটিলাইজ। আন্ডার ইউটিলাইজ হলে যে কিছু ওয়ার্কারকে আমি কাজ দিতে পারছি না, আনএমপ্লয়েড হতে পারে। বা ধরেন আমি ক্যাপিটাল ইউজ করতে, মানে মেশিনারিজ কিছু হয়তো ইউজ করতে হবে, তাহলে মেশিনারিজ গুলো বসে থাকবে, তারা মানে মানে ফ্যাক্টরি হচ্ছে আইডল অবস্থায় পড়ে থাকবে। আবার আমি যদি ওপরে অ্যাবভ পিপিএফ একটা পয়েন্টে লাইক জি, ওটাও হচ্ছে আনঅ্যাটেনেবল, বিকজ আমরা ওই পয়েন্টে গেলে আমার উই নিড মোর লেবার, হ্যাঁ, এক্সেস লেবার এন্ড এক্সট্রা ক্যাপিটাল। আমার হাতে না এক্সট্রা ক্যাপিটাল আছে না এক্সট্রা লেবার আছে, তো ওই পয়েন্টেও আসলে প্রোডাকশন করা আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা বেসিকলি একটা পিপিএফ এর ভেতরেই আমরা হচ্ছে গিয়ে প্রোডাকশন করি, এন্ড উই মুভ অ্যালং দা পিপিএফ। এবং সেখানে যখন পিপিএফ এর ভেতরে আমরা মুভ করতে থাকি, তখন আমরা দেখতে পাই যে ইচ পয়েন্ট অফ পিপিএফ ক্যান ক্যালকুলেট দা অপরচুনিটি কস্ট। আচ্ছা, এখানে আবার স্লোপ বের করা দেখিয়েছে, আমাদের এত কঠিন ভাবে স্লোপ বের করা দেখা দরকার নাই। জাস্ট মনে রাখতে হবে যে অপরচুনিটি কস্টটা হচ্ছে এরকম যে আমরা যে পয়েন্ট থেকে যে পয়েন্টে মুভ করব, এই ক্ষেত্রে যার প্রোডাকশনটা ফল করবে, মনে রাখবেন যে যার প্রোডাকশনটা কমবে সেটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট হবে, আর যার প্রোডাকশন বাড়বে সেটা হচ্ছে আমরা অতিরিক্ত তৈরি করছি, মানে ওটাই আমাদের জন্য বেনিফিট। মানে অপরচুনিটি কস্ট তো কস্ট এন্ড বেনিফিট দুটো নিয়েই ক্যালকুলেশন হয়। যেটা ছেড়ে দিচ্ছি দ্যাটস মাই অপরচুনিটি কস্ট, আর যেটার অতিরিক্ত আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানের বেনিফিট। এটা বলতে চাচ্ছি। আচ্ছা, এখানে দুটো ইকোনমির পিপিএফ দেখিয়েছে। আমরা এটা আমাদের মোটামুটি এক্সামের জন্য যতটুকু পড়ার আমরা ততটুকু দেখে ফেলেছি। এখানে জাস্ট আমরা একটু এক্সট্রা দেখছি, যেমন ধরেন দুটো ইকোনমির পিপিএফ দেখতে পাচ্ছি, ফ্রান্স এন্ড ইংল্যান্ড। তবে ফ্রান্সের পিপিএফ টা অনেকটা স্টিপার দেখছেন, ইংল্যান্ডেরটা অনেকটা ফ্ল্যাটার। তো দুইটা ইকোনমির যে পিপিএফ বা দুইটা ইকোনমির যে আপনার পিপিএফ এর মানে যে আউটপুট যেটা সেটা যে সেম হবে, দ্য কম্বিনেশন অফ আউটপুট যে সেম হবে, এটা কিন্তু নট নেসেসারি। ইন সাম কেসেস দে মে বি ভ্যারি। বাট কোনো কারণে যদি মনে রাখবেন যে পিপিএফ এ যদি কোনো কারণে ইকোনমিক গ্রোথ হয়, which means ধরেন ইমপ্রুভ টেকনোলজি আসলো, অর মোর লেবার আসলো, অর মোর ক্যাপিটাল হলো, তখন কিন্তু এরকম পিপিএফ গ্রাফ গুলো আপওয়ার্ডে অর্থাৎ মুভ করতে পারে, অর্থাৎ বেড়ে যেতে পারে। যেমন আমি এখানে ইংল্যান্ডের পিপিএফ টাই আবার দেখাচ্ছি, যেটা আমাদের এখানে দেখিয়েছে। তো দেখা গেল যে ওনারা এই পয়েন্টে প্রোডাকশন করছিল, ব্ল্যাক যে ছিল, কোনো একটা কারণে এদের টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হলো, সো তখন কিন্তু টেকনোলজির কারণে এখন ওনারা বেশি প্রোডাকশন যেতে পারে। তো তাদের পিপিএফ টা মুভ করে একটা আপওয়ার্ড পয়েন্টে, আমরা রেড কালার একটা কার্ভ দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এটা মুভ করে চলে যায়। তো আমরা রিয়েল লাইফ পিপিএফ দেখতে পাচ্ছি। রিয়েল লাইফ পিপিএফ সাধারণত বউর, যেটাকে বলছিলাম বউ শেপের হয়, এবং আউটওয়ার্ড যেটাকে বলছিলাম ইউজুয়ালি দেখতে এরকম হয়। এবং একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যখন আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা কিন্তু অপরচুনিটি কস্ট গুলো যেখানেও দেখিয়েছে ক্যালকুলেশন গুলো এইভাবে। আচ্ছা, এখন আমরা একটু বইয়ে চলে যাব, যে বইয়ের এই পোর্শনটা কোথা থেকে আমরা স্টাডি করছিলাম এবং ওটা পাচ্ছিলাম। সো আমরা কিন্তু এই যে বলছিলাম যে ফিগার এখান থেকে আমরা স্টাডি করছিলাম, পেজ নাম্বার 24। দেন হচ্ছে গিয়ে ওনারা অপরচুনিটি কস্টের ক্যালকুলেশনের জন্য পরবর্তীতে এই পরের পেজটাতে এক্সপ্লেন করেছে। আমরা যদি অতটা ডিটেল না জানতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের স্লাইডটার হেল্প নিতে পারি। দেন হচ্ছে আমি যে একটু আগে অ্যাটেনেবল অ্যান্ড আনঅ্যাটেনেবল পয়েন্টার বলছিলাম, সেক্ষেত্রে আমরা দেখাচ্ছিলাম এই যে এখানে সেটা দেখালো। এবং শিফট ইন পিপিএফ কার্ভ, সেটাও কিন্তু এখানে ইনফরমেশনটা শেয়ার করে দিল।
আমি আরো একটু যদি যাই, একজন নক করেছেন ক্লাস কতক্ষণ স্যার? আজকে যেহেতু রামাদানের রুটিন অনুযায়ী ক্লাস হবে, অর্থাৎ ক্লাস নিতে হবে 1 ঘন্টা 10 মিনিট। তারা 10 মিনিট আছে, একটু ধৈর্য ধরেন, শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে অ্যাটেনেবল এন্ড আনঅ্যাটেনেবল পয়েন্ট, এটা নিয়ে কিন্তু এই ফিগার 2তেই এক্সপ্লেন করা আছে। লাইক ইনসাইড একটা পয়েন্ট দেখতে পাচ্ছি ডি, আবার আউটসাইডে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি সি। ইনসাইডের পয়েন্ট আমরা যেমন বললাম যে এটাও আমরা অ্যাটেন্ড করতে পারবো না, বিকজ আমরা রিসোর্স আনইউটিলাইজ অবস্থায় রাখি না। আউটসাইডের পয়েন্টও আমরা যাই না, কারণ আমার এক্ষেত্রে উই নিড এক্সেস রিসোর্সেস। তো এতটুকু। আমি নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর উপর থেকে শুরু হবে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর আওয়ার মিড টার্ম এক্সামিনেশন। অনেক 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 ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আমরা স্টাডি করব। তো আমি চাচ্ছিলাম যে মানডেতে ইন পার্সন ক্লাস নেওয়া যায় কিনা। আপনাদের কি মানডে, আমি যতটুকু জানি আপনাদের ক্লাস থাকে না, আপনারা কি ইউনিভার্সিটিতে আসতে ইচ্ছুক? এখন তো কেউ কোনো কথা বলবে না। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোলের অ্যারেঞ্জ করব। পোল তো বুঝেন, যেখানে আপনারা ভোট দিবেন। তার আগে আমাকে কালকে ইউনিভার্সিটি যেতে হবে, যে জানতে হবে মানডেতে কোন কোন ক্লাস অ্যাভেলেবেল আছে। সেই অনুযায়ী আমি আপনাদেরকে একটা অনলাইন ক্লাস টাইম দিয়ে দিব। সেই টাইমে আপনারা যদি আপনাদের ইউনিভার্সিটিতে এসে আসা মানে হয়, জয়ী হয়, তাহলে আপনারা ইউনিভার্সিটি এসে ইন পার্সন ক্লাস করবেন। আর না হলে আমরা অনলাইনে ক্লাস করবো। তো আমি সেটার একটা পোল শেয়ার করে দিব। ম্যাম, সেই কালকে তো 21শে ফেব্রুয়ারি অফ না? হ্যাঁ, কালকে কোনো ক্লাস আমাদের হবে না। আমি সোমবারে একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছিলাম, যে কালকে 21শে ফেব্রুয়ারি, কালকে ক্লাসটা মেকআপ নেওয়া আমার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু মানে আপনাদের তো যে যারা হচ্ছে শনি আর বুধ এই রুটিনে যাদের আমার এবার ক্লাস পড়েছে, এদের ক্লাসটা খুবই হ্যাম্পার হচ্ছে। কারণ হচ্ছে ওই যে বিভিন্ন রকম ছুটি ছাটা আমাদের পড়ে গেছে। তো ছুটি ছাটা পড়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে ক্লাসগুলো কি করব, আমি চেষ্টা করছি যে কভার করতে, যেভাবে আমার এন্ড থেকে যতটুকু পসিবল কভার করে আসা যায়। মিস, আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো একটু দেখায় দিলে ইজি হইতো না আমাদের জন্য? হ্যাঁ, আমি কোশ্চেন প্যাটার্ন গুলো দেখাবো ইনশাল্লাহ। আমাকে একটু সময় দিতে, আমি আগে একটু শেষ করতে তো হবে, মানে শেষ না করলে তো আমি আসলে কিভাবে দেখাবো। আই থিঙ্ক বুঝতে পেরেছেন মনে হয়। মানে আমি আগে কিছুটা শেষ করব, একটা চ্যাপ্টার শেষ করি পুরোপুরি, তারপরে না বলতে পারবো যে এই চ্যাপ্টারে এই টপিক পড়েছে, আমরা কোশ্চেনটা আমি এইভাবে করতে পারি। আমি আগে চ্যাপ্টারই পড়াই না, আমি যদি কোশ্চেন দিয়ে দিই তাহলে তো আসলে মানে আপনি কিছুই বুঝবেন না, আপনি হয়তো কিছু একটা মেমোরাইজ করে চলে আসলেন। বিষয় অনেকটা এরকম হবে। আমাকে একটু সময় দিবেন। আমি এই যেমন চ্যাপ্টার 1 and 2টা শেষ হয়ে গেছে, আমি হয়তো নেক্সট ক্লাসে এই দুইটার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতাম এবং চ্যাপ্টার 4 স্টার্ট করতাম এইভাবে। ঠিক আছে, আমি হচ্ছে একটু করেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তো আজকে আমি হচ্ছে 11 তারিখে আপনাদের যে ক্লাসটা মিস গিয়েছে সেটার হচ্ছে মেকআপ ক্লাসটা নিচ্ছি। এটাই বলছিলাম যে আমার জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটার, কারণ শুধু হাত তাড়ানো না, আমার হচ্ছে আরো মানে শনি আর বুধবারের স্লট আমার সবচেয়ে বেশি ক্লাস থাকে, অথচ এই ক্লাসগুলো সবচেয়ে বেশি মিস যাচ্ছে। 11 তারিখ জানি কি কারণে মিস গেল, নির্বাচনের। ঠিক আছে, সো কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। আমি প্রথমে B1 সেকশনে নিচ্ছি। ও আমি তো শেয়ার করি নাই, স্ক্রিন শেয়ার। আমরা আগের মতোই বলে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স যদি কোনো কারণে মিস হয়ে যায় প্যানিক হওয়ার কিছু নেই। আমি শেষে আবার একটা সুযোগ দিই যে আপনার নাম আইডি বলেন, সেই অনুযায়ী। কিন্তু কেউ ওই চ্যাট বক্সে লিখলে, কোশ্চেন টোশ্চেন লিখলে ওটার অ্যান্সার করি, বাট অ্যাটেন্ডেন্স চ্যাট বক্স থেকে আমি আজকে নিব না। এই যে দেখেন, বাই ডিফল্ট আপনাদেরকে প্রেজেন্টই দেওয়া থাকে, আপনাদেরকে অ্যাবসেন্ট করাই বরঞ্চ ডিফিকাল্ট। ওকে, কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। এটা B1 সেকশন। সাজ্জাদ হোসেন জুনায়েদ, গাজী মাহফুজ, হান্নান শাফি ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। রেজাউল ইসলাম, সাদিয়া আক্তার রিয়া, সুকান্ত পোদ্দার, প্রেজেন্ট ম্যাম। ইয়াসিন ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। ইয়াসির আরাফাত, প্রেজেন্ট ম্যাম।
সৃজন, হাসান Present, আহমেদ ma'am. Present. বাতুল, Present, ma'am. ইফাজ, Present, ma'am. ওমর ফারুক, Yes, ma'am. সুচি, ম্যাম ও এতক্ষণ ক্লাসে ছিল, এখন কারেন্ট চলে গেছে। ফাহমিদা খানম, প্রেজেন্ট ম্যাম। খাদিজা, Present, ma'am. নায়না, Present, ma'am. আশিকুর রহমান সামি, Present, ma'am. দুর্জয়, Present, ma'am. ওয়াসি। দুর্জয় আছেন? দেখি একটু হ্যান্ড রেজ করেন। Yes, ma'am. ওয়াসি উল বাড়ি, Yes, ma'am. অনিক, Yes, ma'am. সামি, ইফতেখার আহমেদ সামি, সামি আছেন? সুমাইয়া আক্তার, Yes, ma'am. সাজ্জাদ হোসেন, Yes, ma'am. ফারিহা, Present, ma'am. নিসা। Present, ma'am. নিসা আজকে ক্লাসে সবার শুরুতে জয়েন করেছে। সোহান, Yes, ma'am. জুবায়ের আবেদিন, Present, ma'am. মুরাদুল্লাহ ভুইয়া, Present, ma'am. সাজিদ, মুশফিকুর রহমান সাজিদ, স্বজন Present, দেবনাথ, ma'am. Yes, ma'am. ফাহাদ, তাইরিন, Yes, ma'am. শৈশব আলম, Yes, ma'am. রিফাত ম্যাম ওর সুলতানা, একটা অ্যাবসেন্ট কেন ম্যাম? আমি তো আসছি সবগুলো ক্লাসে। রিফাত সুলতানা। আমি হচ্ছে 24 তারিখে Present, ক্লাসের এখনো আপডেটটা এখানে দেই নাই, এই কারণে একটা ক্লাসের আপনাদের আপডেট নাই। আব্দুল্লাহ আল নাসিম, সায়েদ রাইয়ান হক, Present, ma'am. তারিফ হাসান, Yes, madam. কামরুল হাসান শিফাত, হামিদা বিনতে হারুন আছে, উনি প্রেজেন্ট, পারভেজ আলম, Present, ma'am. তাহমিদ, Yes, ma'am. আবু ইফরাহিম, Present, ma'am. সাইফুর রহমান সিয়াম, মাহিবুর রহমান, Yes, ma'am. এথেনা, সাইবা আক্তার, Present, ma'am. তানভীর, Yes, ma'am. ফাইজা নাহরিন চৌধুরী, অরিনা মল্লিক। Present, ma'am. আচ্ছা, যাদের হচ্ছে B1 সেকশন কোনো কারণে এই যে অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে, আপনারা একটু হ্যান্ড রেজ করতে পারেন। B1 সেকশন, B1 সেকশন, B1 সেকশন, হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। এভাবে কথা বললে তো বুঝবো না, অনেক স্টুডেন্ট এখানে, হ্যান্ড রেজ করলে হবে। সিয়াম আপনার আইডিটা বলেন। সিয়াম আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ম্যাম 78। আপনি একটা ক্লাসও কেন করেন নাই? ম্যাম অসুস্থ ছিলাম ম্যাম। ফাইজা তো এটাই না, 109? Yes, ma'am. ঠিক আছে। B1 যারা আছেন তারা লিভ নিতে পারেন, আর তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা পোল ক্রিয়েট করে দিব, আর তারাই ডিসাইড করবেন যে আপনারা সোমবার ইউনিভার্সিটি এসে ক্লাস করবেন না অনলাইনে ক্লাস করবেন। আর আমি কালকে যে আসলে জানবো যে সোমবার আমাদের ইউনিভার্সিটির ক্লাসরুম অ্যাভেলেবেল আছে কিনা, থাকলে আমি ওইভাবে নিব। আচ্ছা, আমি এখন B2 হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা নেব। হ্যাঁ বলেন। অ্যাটেন্ডেন্সটা যে আপডেট করে দিবেন, একটা যে অ্যাবসেন্ট, ওটা হ্যাঁ, কিভাবে? ওটা আমি ওটার ইনপুটই দিই নাই। আমি কিভাবে করবো সেটা তো আমার হেডেক, আমাকে দিতে হবে, এটা আমার হেডেক, এটার আমি ইনপুটই দিইনি। যেহেতু ওই দিন আমরা প্রেজেন্ট নিতে পারছিলাম না, ওখানে কিছু বিষয় আছে, আপনি বললেন আর আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব সেটা তো না। ক্রস চেক কয়েকটার জায়গায় আমি ক্রস চেক করবো, সেটা কারণে আমি এখন ওটা আপডেট দিই, এইটাই, আর কোনো রিজন নেই। ওকে, এখন হচ্ছে B2 সেকশন। ঠিক আছে না, ঠিক মুর্শিদুর রহমান, খোরশেদ আলম, Present, ma'am. জাবিদ হাসান, ওমর ফারুক,
তালহা ইসলাম, রিমা, মেহজাবিন বিনতে আতিক, জান্নাতুল ফেরদৌসি, মাহিয়া আক্তার আশফি, মিথিলা। Yes, ma'am. Ashfi. এই যে আশফি এই কাজটা করবেন না, যদি চলে যায় তাহলে একটু ওয়েট করবেন, হয়তো 1 মিনিট পরে আমি আপনার অ্যাটেন্ডেন্স ঠিক মতো নিতে পারতাম। সামিয়া আফরিন মিথিলা, Present, ma'am. আল শাহরিয়ার নাইম, Yes, ma'am. সুবর্ণা, Yes, ma'am. তৌকির আহমেদ, Yes, ma'am. সৌমিক। Yes, ma'am. তৌকির আহমেদ একটু প্রেজেন্ট দেন তো। Yes, ma'am. দুজনের ভয়েস একই রকম কেন? তৌকির এন্ড সৌমিক, এটা তো আচ্ছা, জানি না ম্যাম কি হয়েছে। মানে একদম সেম টু সেম শোনা যাচ্ছে। আচ্ছা, সায়মা মাহমুদ, মারজান আক্তার, Present, miss. ইশতিয়াক আহমেদ, মারিয়া ইসলাম, Present, ma'am. মোহাম্মদ হৃদয়, Yes, ma'am. রুমাল নাওয়ার, Present, ma'am. শান্তানু আবার আজকে অ্যাবসেন্ট, ইশরাত জাহান মিম, ওমর ফারুক, Present, ma'am. রাকিবুল হাসান, Yes, madam. রাফিয়া তাশফিয়া আফিফা, Yes, ma'am. রিফা। জি, আচ্ছা, ma'am. সায়েদ সাব্বির হোসেন হিমেল, Present, ma'am. নাদিয়া আক্তার, Present, ma'am. সাইদ বিন মাহবুব, Present, ma'am. শহীদুল ইসলাম শান্ত, Present, ma'am. রাজু মিয়া, Present, ma'am. সাজিয়া ইসলাম মুনা, Present, ma'am. রমি হাসান, ইয়েস ম্যাম। আদনান শিকদার, Present, ma'am. মিথিলা আক্তার, Yes, ma'am. মেহেদি হাসান, Present, ma'am. নাফি প্রেজেন্ট, নুরুন নাহার, আবু Yes, ma'am. বকর সিদ্দিক, আরিফ শাহরিয়ার, Present, ma'am. প্রথমা দেবনাথ, Present, ma'am. হৃদয়, ইয়েস ম্যাম। আশিক ইমরান বাপ্পি, Yes, ma'am. তাহিয়াতুল মাওয়া। Present, ma'am. ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে ইউ মে লিভ নাও। আর আপনাদের রামাদানের রুটিন তো অলরেডি অ্যাপ্লিকেবল হওয়া শুরু হচ্ছে, এটা প্রত্যেকটা কোর্সেই হবে। দেখবেন যে ক্লাস টাইম হচ্ছে 10 মিনিটস করে আগে থেকে কমে আসবে, এবং অ্যাটেন্ডেন্সের জন্য হয়তো 10 মিনিটস ঠিক আছে, সবাই ভালো থাকেন। এগেন রামাদান মোবারক। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।